আজকে যে মূল বিষয়বস্তু নিয়ে আমাদের সাংবাদিক সম্মেলন, যার ক্লিপিংসটা আপনারা দেখলেন, আমরা দেখেছি এ রাজ্যে যখন যখন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি অর্থাৎ চিট ফান্ড গুলো মাকড়সার জালের মতো তারা তাদের ব্যবসা শুরু করে। এরা নিবেন চক্রবর্তীর আমলে আমরা দেখেছি। তারা বিশেষ করে মানিক সরকার জবের থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন, এই চিট ফান্ডের ব্যবসার রমরমা ওনার আমলে বৃদ্ধি পায় এবং সরকারের মদতে তারা মানুষকে প্রতারণা করার লক্ষ্যে এই রাজ্যে তারা তাদের ব্যবসা শুরু করে। ব্যবসা শুরু করার জন্য যে লাইসেন্স প্রদান, তার উদ্বোধন, মানুষের বিশ্বাসটুকু এই চিট ফান্ডগুলোর প্রতি অর্জন করা, সবটাই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিজিতেনাথ সহ জিতেন্দ্র চৌধুরী, পবিত্র কর, তপন চক্রবর্তী সবাই এই চিট ফান্ড এবং তাদের বিধায়করা এই চিট ফান্ড সংস্থাগুলোর উদ্বোধনী অনুষ্ঠান এবং মানুষের ভরসাকে অর্জন করার জন্য যা যা বক্তব্য রাখা প্রয়োজন সবটাই ওরা করেছে। অপরিষ্কার মনে পড়ে 1999 সাল বিধানসভায় এই মর্মে আমরা একটা আলোচনা করি এবং আমরা বাধ্য করি সরকারকে 2000 সালে আমাদের রাজ্যের জন্য একটা আইন প্রণয়ন করতে। এবং আপনারা জানেন 2000 সালে আমাদের রাজ্যে একটি আইন প্রণয়ন হয়, যেটা হচ্ছে দ্য ত্রিপুরা প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ ডিপোজিটার্স ইন ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2000। এই আইন প্রণয়নের পর 7 বছর সময় লাগলো রুলস নিয়মাবলী ফ্রেম করতে। এই নিয়মাবলী ফ্রেম করার পর আপনারা শুনুন, মুখ্যমন্ত্রী বলছেন এটা যে ভবিষ্যতে এরকম করবে তা আমি তো জানতাম। 2000 সালে যে আইন আমরা পাশ করেছি, এই আইনের মধ্যে পরিষ্কার, মুখ্যমন্ত্রী তখন আইনমন্ত্রী ছিলেন, এই যে আইন আমরা প্রণয়ন করলাম তার একটা স্টেটমেন্ট অফ অবজেক্টস এন্ড রিজন, কেন আমরা আইনটা পাশ করলাম তার একটা বিবরণ এখানে দেওয়া রয়েছে। আমি একটু পড়লে আপনাদের বুঝতে সুবিধা হবে। The mushroom growth of financial establishment in the state of Tripura in the recent past. The sole object of this establishment is to receive deposits from public, mostly middle class and poor, on the premises of unprecedented, highly attractive rates of interest or rewards, and without any obligation to refund the deposit to the investors on maturity, or without any provision for ensuring rendering of services in kind in return as issued. Many of the financial establishments may default in returning the deposits on maturity or to pay interest or render the services in kind in return as issued to the public. As such, deposits run into crores of rupees if they result in great public resentment and uproar, creating law and order problem in the state of Tripura. It is therefore expedient to make a suitable special legislation in the public interest to curb the unscrupulous activities of such financial establishment in the state of Tripura. এই হচ্ছে তার
এই আইন প্রণয়নের মূল অবজেক্টস এন্ড রিজনস। মুখ্যমন্ত্রী রোজভ্যালি চিটফান্ড কোম্পানি ভবিষ্যতে এরকমটা করতে পারেন উনি জানেন না, এটা সত্য থেকে অনেক দূরে। এবং আমরা মনে করি মুখ্যমন্ত্রীর অসত্য বক্তব্য ওই মহাকরণে এবং এর আগে টাউনের একটি সভায় যে বক্তব্য পেশ করেছেন সেটা সত্য থেকে অনেক দূর। আমি এই নিয়ে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটা চিঠিও লিখেছি, আপনাদের কাছে সেগুলো দেওয়া রয়েছে এবং সর্বশেষ চিঠি আমি 30 ডিসেম্বর 2016 তারিখ আমি ওনার কাছে পাঠাই। এবং আমার কাছে কতখানি সিরিয়াস ওনার অ্যাটিটিউড একদিন বুঝতে পারবেন। ওনার ডক্টর রাকেশ তালওয়াল যিনি প্রিন্সিপাল সেক্রেটারি চিফ মিনিস্টার প্রাপ্তি স্বীকার করেছে এবং লিখেছে ইট হ্যাজ বিন সেন্ট টু দ্য অনারেবল ল মিনিস্টার on 1/1/2017 for taking necessary steps. আমার 30 তারিখে চিঠি দাবি কি ছিল? মুখ্যমন্ত্রীকে স্মরণ করে দিয়েছিলাম যে গত বিধানসভা অধিবেশন যে কিছুদিন আগে যেটা শেষ হলো, আপনারা সাংবাদিক বন্ধুরা সেদিন আপনারা ছিলেন, 19 ডিসেম্বর একটা আনসার কোয়েশ্চেনের প্রেক্ষিতে সাপ্লিমেন্টারি যখন প্রশ্নগুলো ওঠে তখন আমি ওনার কাছে আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি যে আসাম স্টেট 2013 সালের 2 তারিখ, মে মাসের 2 তারিখ আসাম মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় যে এই চিটফান্ডের রমরমা ব্যবসার প্রেক্ষিতে তারা এই কেসগুলো সিবিআই কাছে হস্তান্তর করবে। 2 মে 2013 সালে সিদ্ধান্ত নেয়। তখন হাউস চলছিল, আমরা যখন সরকারকে চেপে ধরি 12 মে 2013 সালে 27টা কেস সিবিআই কাছে তদন্তের জন্য পাঠানো হয়, যার মধ্যে রোজভ্যালি ছিল না। পরবর্তী সময় যখন আমরা এই নিয়ে চিৎকার চেঁচামেচি করি, 27 মে 2013 আরো 10টা মামলা সিবিআই কাছে প্রেরণ করা হয়। মোট 37টি মামলা 24টি চিটফান্ডের বিরুদ্ধে সিবিআই তদন্ত করার জন্য রাজ্য সরকার দ্বারা পাঠানো হয়। মজার ব্যাপার হচ্ছে এবার সিবিআই কাছে পাঠানোর পর কেন সিবিআই টার্ন ডাউন করলেন? সিবিআই টার্ন ডাউন করলেন এই মর্মে যে রোজভ্যালির যে সংখ্যা টাকার অঙ্কটা দেখানো হয়েছিল সরকার দ্বারা, একটা মামলা কোনো 3টে মামলা হয়েছিল আপনারা জানেন, একটার মধ্যে টাকার কোনো অঙ্ক ছিল না, আরেকটার মধ্যে 10,000 টাকা ছিল অঙ্ক, আরেকটার মধ্যে 5,400 টাকা, অর্থাৎ মোট 15,400 টাকা ফিগার দেখিয়ে সরকার সিবিআই কাছে পাঠিয়েছে। সিবিআই এই মামলা গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন এই কারণ দেখিয়ে যে 15,400 টাকা is too less an amount for the CBI to investigate. টাকার অঙ্ক ইন্টেনশনালি কম দেখানো হয়েছে। এবার আমি ইন্টেনশনালি কেন কথাটা বললাম? ইন্টেনশনালি এই কথাটা বললাম এই কারণে 2007 সালের রুলস ফ্রেম হওয়ার পর আপনাদের কাছে দেওয়া হয়েছে 2011 সালের রুলস অ্যামেন্ডমেন্ট রুলস। এই অ্যামেন্ডমেন্ট রুলস এখানে পরিষ্কারভাবে every financial establishment before starting operation in the state shall intimate details of its business as required as per section 3A(1) of the Act to the competent authority in form number 5 দেওয়া হয়েছে। আর 2, every financial establishment shall file monthly statement about its business as required as per section 3A(2) of the Act to the competent authority, that is competent authority হচ্ছে DM, in form number 6। এই ফর্ম নাম্বার 6 দেওয়া হয়েছে। তাহলে এই ফর্ম নাম্বার 6 এ ডিএম এর কাছে 2011 সাল থেকে
কত টাকা কোন কোন চিটফান্ড গুলো কত টাকা আমানত তুলছে, ম্যাচুরিটি কবে, কি আসল বিষয় সবটা ফিগার ছিল। এবার যে কেসটা আগরতলা ওয়েস্ট আগরতলা পিএসএ করা হয়েছে, এগুলো মাত্র তিনজন লোক, একজন লোক তার ফিগারটা দেয়নি, একজন লোক 10,000 ঠকেছেন, উনি কেস করেছেন, আরেকজন লোক 5,400 টাকা উনি দিয়েছেন। তো সরকার তো জানতো এই 15,400 টাকা ছাড়াও তো ডিএম এর কাছ থেকে ফিগারটা, আমি এই রুলস মোতাবেক ডিএম এর কাছে সমস্ত টাকা ডিএম থেকে যদি আমি সংগ্রহ করে যদি সিবি এর কাছে পাঠাই, তাহলে ফিগারটা অনেক অনেক। এবার মজা হচ্ছে, এই যে লাস্ট অ্যাসেম্বলি সেশনে মুখ্যমন্ত্রী কি রিপ্লাই দিলেন? মুখ্যমন্ত্রী রিপ্লাই দিলেন যে আগরতলা ওয়েস্ট পিএস এর আন্ডারে যে মামলাগুলো হচ্ছে এটার তদন্ত কমে এখন অব্দি যা তদন্ত বেরিয়ে এসছে শুধু একটা থানা আমরা অন্তর্গত, এটা হচ্ছে 97 কোটি 84 লক্ষ টাকা। একটা থানার জুরিসডিকশনে তদন্ত করলে 97 কোটি 84 লক্ষ টাকা অঙ্কটা বেরিয়েছে আপাতত। তাহলে এই সারা রাজ্যে কটা থানা রয়েছে, সারা রাজ্যে কি পাহাড় পরিমাণ টাকা রোজভ্যালি, শুধু একটা রোজভ্যালি কোম্পানি লুট করতে পারে। আমি মুখ্যমন্ত্রী গোচর আনার চেষ্টা করেছিলাম, দয়া করে আপনি বলেছিলেন আইনগত ত্রুটি কোনো বাধা যদি না থাকে আপনি দয়া করে আমরা পাঠাবো, সিবিআই কাছে পুনরায় পাঠাবো। এই তদন্ত করে যে ফিগারটুকু আমরা সংগ্রহ করতে পেরেছি এই ফিগারটা দেখিয়ে পাঠাবো। মুখ্যমন্ত্রী হাউসে দাঁড়িয়ে উনি জানিয়েছিলেন, আপনারা সাক্ষী ছিলেন। তো দুটো মঙ্গলবার পার হয়ে গেছে, আমি 30 তারিখ চিঠি দিয়ে ওনাকে রিমাইন্ড করে দিচ্ছি যে দয়া করে এই সিবিআই এর কাছে এই রোজভ্যালি তদন্ত সহ অন্যান্য চিটফান্ড গুলো ব্যাপারে দয়া করে আপনারা পাঠান। আর মজাদার ব্যাপার হচ্ছে, আপনারা সাক্ষী ছিলেন সেদিন বিধানসভায়, এ রাজ্যের অর্থমন্ত্রী একটা ফিগার দিয়েছেন which has got no base। এই যে 1,172 কোটি রিটার্ন একটা রিপ্লাই হাউসে দিয়েছেন, যখন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বললেন আমাদের কাছে এখনো কত টাকা সব চিটফান্ড গুলো লুট করে নিয়ে গেছে সে ফিগার আমাদের কাছে নেই, আমি তখন বললাম যে এই বিধানসভায় তো এই অর্থমন্ত্রী ভানুলাল সাহা লিখিত ভাবে আমাদেরকে জানিয়েছে যে 1,172 কোটি প্রায় 14 লক্ষ আমানতকারী তারা তাদের খুইয়েছে। এই ফিগারটা তাহলে না আমানতকারী ফিগার টাকা, এই 1,172 কোটি ফিগারটা সাপ্রেস ফিগার। আমি এই মর্মে যখন রাজ্য সরকার এই টালবাহানা করছে, আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীরা এরকম ভাবে জড়িয়ে পড়েছেন। আমি প্রধানমন্ত্রীর গোচরে থাকি, প্রধানমন্ত্রীর গোচরে আমি এই চিটফান্ড সংক্রান্ত ব্যাপারগুলো I have received your letter of 13th, sorry, I have received your letter of 11th April 2015 regarding proposal initiated by the government of Tripura for a CBI probe into 37 cases against 24 non-banking financial companies with regards Narendra Modi সাহেব। এরকম ভাবে অন্যান্য চিঠি আমি দিয়েছি। প্রাপ্তি স্বীকার ছাড়া আজ পর্যন্ত কোন সঠিক যে জিনিসটা করা মানুষের সাথে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করলেন। পাশাপাশি আরেকটা চিঠি আপনাদের কাছে দিয়েছি, দেখুন কত ক্যালাস অ্যাটিটিউড অফ দ্য নট অনলি দ্য স্টেট গভর্নমেন্ট, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা যখন আরেকজন অফিসার কাছে পাঠিয়েছি, আমার কাছে একটা কপি পাঠিয়েছি SK রাকেশ, প্রিন্সিপাল সেক্রেটারি পঞ্চায়েত রাজ এন্ড রুরাল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট উত্তর প্রদেশ। Immediate acceptance of the proposal initiated by the government of Tripura in respect to CBI on 37 February 2024 non-banking chiটফান্ড companies. I am directed to forward here with a public grievance petition dated 11th April 2013 received from Shudip Pai, Renewable Opposition Tripura District. That's very interesting. The subject matter of the petition falls under the purview of the government of Tripura. You are requested to take appropriate action and inform the same to the petitioner under intimation to this ministry. CBI
37টি মামলা 24টি চিটফান্ডের বিরুদ্ধে পাঠিয়েছে। আমরা চিঠি পাঠিয়ে বলেছি তোমরা তদন্ত করো। ওখান থেকে লিখি চিঠি লিখছে গভর্নমেন্টের কাছে, আজকে রাকেশের কাছে, যে এটা নাকি রাজ্য সরকারের এখতিয়ার। রাজ্য সরকার প্রয়োজনীয় অ্যাকশন নিয়ে পিটিশনারকে জানাবে এবং ইন্টিমেশন করবে মিনিস্ট্রির কাছে। আপনাদের কাছে কপিগুলো দেওয়া রয়েছে। আমার কাছে এই চিঠি পাঠিয়েছে ডেটেড 21 এপ্রিল 2015। এই চিঠি আমি পেয়েছি। The callous attitude of the central government. এইবার আপনাদের কাছে আমি আরেকটা জিনিস দিয়েছি, সেটা দেখলে হয়তো বা আপনারা ইন্টারেস্ট পাবেন। এটা হচ্ছে একটা সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে গুয়াহাটি হাইকোর্ট একটা জাজমেন্ট দিয়েছে, প্রোনাউন্স করেছে। জাজমেন্ট এন্ড অর্ডার, জাস্ট গুয়াহাটি হাইকোর্টের। The Saroda Group, a chit fund company, had been indulging in large-scale malpractices of defrauding subscribers. The Supreme Court in WPC 401-2013, Shubhrato Chaturaj versus Union of India and others, and 413-2013, Olok Jala versus Union of India and others, passed order directing CBI to conduct an investigation into the affairs of Saroda Group. It is in the same way, it was brought to the notice of Supreme Court that chit fund companies operating in the state of Orissa, Tripura, and Assam also have been indulging in large-scale malpractice of defrauding subscribers. The Supreme Court directed that the affairs of chit fund companies indulged in similar fraudulent activities in the state of Assam and Tripura also should be investigated by CBI. আমি কপি দিয়েছি আপনাদের। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কি? ত্রিপুরাতে সিবিআই এই সারদা চিট ফান্ড কোম্পানির ব্যাপারে তোমরা ইনভেস্টিগেট করো। পেয়েছেন? আসুন। না সারদা, না রোজভ্যালি, না অন্য 142টি কোম্পানির একটা কোম্পানির বিরুদ্ধে আজ পর্যন্ত সিবিআই কোন তদন্ত শুরু করতে কি রাজ্যবাসী দেখেছে? সাংবাদিক বন্ধুরা দেখেছে? We are not here to defend anyone. আজকে শুনবো হচ্ছে পশ্চিম বাংলায় যদি এই ডিমনিটাইজেশনের বিরুদ্ধে কথা বলার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বে তাদেরকে গ্রেফতার করতে পারে, আমার এখানে তো তদন্ত শুরু হলো না। মুখ্যমন্ত্রী কি কোন ক্যাশ এন্ড কাইন্ড, অন্যান্য দলের মন্ত্রীরা কি কোন ক্যাশ এন্ড কাইন্ড গ্রহণ করেছেন কিনা? মুখ্যমন্ত্রী ক্যাশ এন্ড কাইন্ড গ্রহণ না করে কোন আনডিউ ফেভার করেছেন কিনা কোন চিট ফান্ড গুলো কোম্পানিগুলোকে, তার তদন্ত হবে না? আমাদের কাছে নির্দিষ্ট, আমি এর আগে বহুবার বলেছি, এই রাজ্যে রোজভ্যালির কালকে যে ভূমিকম্পটা হলো ত্রিপুরা ধরার কাছাকাছি তার উৎসস্থল, ঠিক তেমনি এই রোজভ্যালি চিট ফান্ড কোম্পানি তার ব্যবসা শুরু করেছে ত্রিপুরা দিয়ে। That is the epicenter of Rosevalley company was Tripura. ত্রিপুরাতে কোনো হারা হবে না, ত্রিপুরাতে ইডির কোনো রেট হবে না, কোনো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হবে না। তারপর শাখা প্রশাখা গুলোর মধ্যে হারা, তার মানে কি? তার মানে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড আজকে পরিষ্কার ভাবে প্রতিফলিত হয়েছে। এবং বিজেপি সরকার, সিপিএম সরকার, তার মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে দিনের আলোর মতো পরিষ্কার, that there exists some understanding in between the central government and the government of Tripura. আগামী দিন সেন্ট্রাল গভর্নমেন্ট নরেন্দ্র মোদী সাহেব সমস্ত দরজা খোলা রাখছে। তার কাছে অন্য কোন দল, কংগ্রেসকে যারা, ভারতবর্ষের রাজনীতি কংগ্রেসকে যারা সমর্থন করবে, কংগ্রেসের কাছাকাছি যারা যাবে, কংগ্রেস সহ তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা, অন্য কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেব না। কারণ আগামী নির্বাচনে 2019 সালের নির্বাচনে সেই ফিগার তো 75 ধারের কাছেও থাকবে না। কাজে কখন কার সমর্থন জোগাড়
কার কখন কার সমর্থন নিতে হয় বলা যায় না। আগেও সিপিএম এর সঙ্গে বিজেপি খুব কাছাকাছি চলে এসেছিল এক যুগে, আপনারা জানেন শহীদ মিনারে সে দৃশ্য নিশ্চয়ই আপনারা বলেননি। এল কে আদবানি, জ্যোতি বসু, হরকিশোর সিং সুরজিৎ, ভিপি সিং, তারা এক যুগে হাতে হাত মিলে রাজীব গান্ধী সরকার উৎখাত করা ডাক দিয়েছিল। আগামী দিন আবার যে সিপিএম বিজেপির কাছাকাছি আসবে না, সিপিএম ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং করবে না, সিপিএম সমর্থন জানাবেন না, সমস্ত দরজা খোলা রাখার চেষ্টা করছেন। এবং এই কারণে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মানিক সরকারকে ক্যাশলেস সাব কমিটি যখন অরুণ জেটলি যখন প্রস্তাব দিলেন তা গ্রহণ করলেন, কিন্তু যখন মিডিয়া যখন তার বিরুদ্ধে লিখতে শুরু করলেন যে এটা তো দিয়ে চালিত রাজনীতি করছে, এখানে এসে বলছে তার বিরুদ্ধে, অথচ ক্যাশলেস ইকোনমির যে সাব কমিটি তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী নাম ওখানে রাখা হয়েছে, কথা বলে রেখেছিল। পরবর্তী সময় যখন নিন্দা চর্চা শুরু হয়েছে তখন উনি ফোন করে বললেন যে না, আমার থাকা শোভনীয় হবে না, নাম কাটা মানে কেটে দিলেন, উনি নাম কেটে নিলেন। তাহলে এর থেকে পরিষ্কার অ্যাটিটিউড হচ্ছে মানিক সরকারের এই যে আজকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোন এই যে মুদ্রাস্ফীতি, এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম বহু করে বাড়ছে, একটা হিদেশে রয়েছে 70 টাকা যখন ইউক্রেনের সময় 70 টাকা মসুরের ডাল ছিল, বামপন্থীরা কিভাবে রাস্তায় আন্দোলন করেছিল, এখন মসুর ডাল 120 টাকা, অরহর ডাল 200 টাকা। এর বিরুদ্ধে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে, একটা সূত্র রয়েছে। কাজে পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে দিস ইজ এ পলিটিক্যাল ভেন্ডেটা which has been done by the central government। কারণ সে সুদীপ ব্যানার্জি আমাদের তৃণমূল পার্লামেন্টারি বোর্ডের সে লিডার, সে একটা বিশাল বড় রোল নিয়েছিল ডিমোনেটাইজেশনের বিরুদ্ধে। কাজে তারকে এই যে টাইমটা কি বোঝা যায়, কি বোঝা যাচ্ছে যে এটা পলিটিক্যাল বদলা, রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ পরিষ্কার এটা। হাওয়েভার আমার বক্তব্য হচ্ছে এর থেকে তো গুরুত্ব যে অভিযোগগুলো সিবিআই যে প্রশ্নগুলো টিভির মধ্যে আমি দেখেছি, এর থেকে তো অন রেকর্ড সুব্রত বন্দ্যোপাধ্যায় has been arrested by the statement of গৌতম কুন্ডু বলেছেন আপনি এই করেছেন। It is যে মূল accused তার স্টেটমেন্টের ভিত্তিতে সুব্রত বন্দ্যোপাধ্যায়কে তাকে জেরা করে সন্তুষ্ট করতে পারলেন, তাকে গ্রেফতার করেছে। আর আমার অন রেকর্ড that he is promoting this illegal business in Tripura. Other council of ministers, they are favoring these chip companies in Tripura. আজ দুর্নীতি পার কিভাবে চলছে, এই টাকা কি ত্রিপুরা সরকার প্রফিট চাই হচ্ছে, এটা কোন খাতে যাচ্ছে? ত্রিপুরা সরকারকে জানার চেষ্টা করেছেন এই যে রোজদিনী পার্ক থেকে যে প্রফিট হচ্ছে এটা কোন খাতে যাচ্ছে, কোথায় যাচ্ছে টাকাটা? কেন এতখানি জায়গা এখন উদ্ধার করতে পারলো না? কেন অন্যান্য সম্পত্তিগুলো সিল করতে পারলো না? কেন ইডি এসে এখানে তারা রেড করছে না? কেন সিবিআই আসছে না? উল্টো সাবসিডি দিয়ে দিচ্ছে। এই যে মুখ্যমন্ত্রী দ্বারা প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট রাখা, আর প্রধানমন্ত্রীও মানিক সরকারকে ডিস্টার্ব না করার যে জিনিসটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে বেরিয়ে এসছে। আমরা দাবি রাখছি কেন্দ্র সরকারের কাছে, উইদাউট লুজিং এনি টাইম, আর সময় নষ্ট না করে both ED and CBI should investigate all matters which have been referred to by the state government, and not only that, as per the Supreme Court verdict pronounced in the Supreme Court and subsequent by the Guwahati High Court order, এই সমস্ত তদন্তগুলো এখানে করা উচিত এবং দোষীদের কারাদের পড়া দরকার এবং ক্ষতিগ্রস্ত আমলকারীদের। একটা সরকার তার হেলদোল নেই। ত্রিপুরার ছোট্ট রাজ্য থেকে কম করে যদি ফিগারটা মানে 7-8-10 কোটি নিচে ফিগারটা হবে না।
7-10 হাজার কোটির নিচে ফিগার হবে না। একা রোজ ভ্যালি 4-5 হাজার কোটি টাকা এই রাজ্য থেকে নিয়ে গেছে, তাই বলে বলতে পারি। সরকারের কাছে সাবফের আজকে সরকার কেবল পরীক্ষা হওয়া সরকার আজকে এই আইন প্রণয়ন করা সত্ত্বেও সরকারি লটারি প্রতিষ্ঠান আজ অব্দি কত টাকা চিটফান্ড 142 চিটফান্ড কোম্পানি লুটে নিয়ে গেল, আজ অব্দি সেটা তারা বলতে পারছে না, বলার রেকর্ড থাকলে তারা জানাবে না। সরকারের হেলথ ধরলে মানুষ, গরিব মানুষ যারা প্রতারিত হবেন তাদের অর্থটা কিভাবে ফিরিয়ে দেওয়া যায় তার কোনো মাথা ব্যথা নেই। তাদের সম্পদগুলো এই যে আইন প্রণয়ন করেছে, এখানে